নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা। এই উপন্যাসটি ইতিহাস নির্ভর। গল্প যত এগোচ্ছে ইতিহাসের অন্তর্নিহিত রস ততই প্রকট হচ্ছে আর আবিষ্ট করে ফেলছে। শুনতে থাকুন এবং জানান কেমন লাগছে। আজ তৃতীয় পর্বের চতুর্থ অধ্যায়। তাহলে শুরু করি। বীরেশ্বর রায় গিয়েছিলেন সুলতা বন্ধুর বিয়েতে বরযাত্রী। কলকাতা জীবনের বন্ধু, সম্পর্কে ভাই, সোমেশ্বরের মামাতো ভাইয়ের ছেলে। কুড়ারাম ভট্টাচার্য বিয়ে করেছিলেন কালীঘাটে এক গরিব ব্রাহ্মণের মেয়েকে, তা বলেছি। বিনিময়ে তিনি তার শ্যালকের ভাগ্যের পথ খুলে দিয়েছিলেন, তাকে নিজের অধীনে কোম্পানির সেরেস্তায় ঢুকিয়েছিলেন। তিনিও নিজের ভাগ্য গড়ে নিয়েছিলেন যথাসাধ্য। রায়বংশের তুলনায় তা তেমন কিছু না হলেও যথেষ্টই করেছিলেন। কালীঘাট তখন গ্রাম। কালীঘাট ছেড়ে তিনি কলকাতার ভিতরে উত্তরাঞ্চলে বড় বাড়ি করেছেন। ছেলে ইংরাজি লেখাপড়া শিখেছে, নাম হয়েছে, তারই বিয়ে 24 পরগনার দক্ষিণ অঞ্চলে জয়নগর মজিলপুরের কাছে। কন্যাপক্ষ গ্রামের জমিদার এবং মানি লোক। এ বিয়েতে বীরেশ্বর গিয়েছিলেন। সোমেশ্বরের মামাতো ভাইয়ের ছেলে বীরেশ্বরেরই সমবয়সী এবং সম্পর্কে খুড়তুতো ভাই। বিয়ের আসরে বাইজি নাচ হয়েছিল। সেই আসরে তিনি বসেছিলেন, মগ্ন হয়ে গিয়েছিলেন। নাকি খুব ভালো গাইছিল বাইজি। বাইজির একটি মেয়ে ছিল, সেও তার সঙ্গে সুর দিচ্ছিল, গাইছিল ভৈরবী। ঠিক ঠিক জায়গায় বাহা বাহা এবং মোহর বকশিস করেছিলেন। এমন সময় একটি কিশোরী মেয়ে এসে দাঁড়ালো। আশ্চর্য সপ্রতিভ এবং আশ্চর্য রূপ। গৌরাঙ্গী নয়, শ্যামাঙ্গী, কিন্তু অপরূপ তার লাবণ্য। তখন মেয়েরা, সে 10 বছর বয়স থেকে চিকের ভিতরে বসে, পথে হাঁটে মুখ নিচু করে, ক্ষণে ক্ষণে লজ্জায় লাল হয়ে ওঠে 60 বছরের বৃদ্ধ থেকে 12 বছরের বালককে দেখে। সেই আমলে সেই 13-14 বছরের কিশোরী এসে তার সামনে দাঁড়িয়ে বলেছিল, নমস্কার, আপনাকে বাসরে বর ডাকছে। মুখের দিকে তাকিয়ে বীরেশ্বর বলেছিলেন, আমাকে? হ্যাঁ, আপনি তো বরের ভাই, রায়বাবু। হ্যাঁ, কিন্তু কিছু নেই। বর বাসরে বিপদে পড়েছেন। বিপদে পড়েছেন? হ্যাঁ, গান গাইতে গিয়ে মান গিয়েছে। মান বাঁচাতে আপনাকে ডাকছেন। বীরেশ্বর কৌতুক অনুভব করেছিলেন। বরের হয়ে বাসরে তাকে গান গাইতে হবে? হিন্দু প্রথা, সামাজিক আচার, বহু কিছুকেই তিনি বরদাস্ত করতে পারতেন না, কিন্তু বিয়ের বাসরে একটা রোম্যান্স আছে, এটা তিনি মানতেন। কণ্ঠস্বর যেমনই হোক, নবযুবক বীরেশ্বরের গায়ক খ্যাতির জন্য লোলুপতা ছিল। থিয়েটারের দলে সিরিয়াস অ্যাক্টরের সিরিয় কমিক কি কমিক পার্টে খ্যাতির জন্য এবং কমিক অ্যাক্টরের সিরিয়াস পার্টে নামের জন্য যেমন লোলুপতা থাকে, এও তাই আর কি। তবে গানে জ্ঞান এবং দখল তার ছিল। শিক্ষার ক্ষেত্রে বীরেশ্বরের ফাঁকি ছিল না, তিনি শিকারীও ছিলেন। তিনি লিখেছেন, I have never missed my bullet shot at a target, nor have I ever erred in tal in any recital of any raga. যে ঘটনাটা ঘটল তারই ওপর লিখেছেন ওটা। বাসরে যেতেই বর বললে, ভাই বীরা, তুমি মান রাখো ভাই, এই ইনি আমার দিদি শাশুড়ি। গান শুনে বললেন, ওরে হরুধোপা বাইরে এসেছে, ওর গাধা হারিয়েছে, বলে ঘরে ঢুকেছে, বল এ তার গাধা নয়। তারপর এমন গান শোনালেন এরা যে বাজাতে গিয়েও হেরে গেলাম। হেসে বীরেশ্বর বললেন, আগে ওদের অনুমতি হোক। ঠাকুমা বললেন,
তোমার অনুমতি হোক ভাই রায় হুজুর, তুমি বসবে আমাদের ঘরে, এতে আমাদের অনুমতি লাগে? তুমি এসেছো শুনে অবধি আমাদের উঁকি ঝুঁকির সীমা নেই, সবাই দেখেছি। আর বলবো কি, যাকে বলে মজে যাওয়া, তাই গেছি। এই বয়সে আফসোস হচ্ছে কেন সেকালে জন্মেছিলাম। বীরেশ্বর ঘরে ঢুকে বরের আসনের পাশে বসেছিলেন। বাজনার সরঞ্জামের অভাব ছিল না, তবলা পাখোয়াজ থেকে তানপুরা সব। বীরেশ্বর পাখোয়াজ টেনে নিয়ে ঘা দিয়ে দেখেছিলেন সুন্দর করে বাঁধা আছে, ময়দার লেপনেও হাত দিতে হয়নি। বলেছিলেন, নিন ঠাকুমা, আরম্ভ করুন। আগেই আমরা? আমি তো বাজাচ্ছি। বেশ, নেলা ভাই ভবানী নে, রায় হুজুরের বাজনার সঙ্গে আর কে গাইবে, তুই নে। এই সেই মেয়ে যে তাকে আসরে ডাকতে গিয়েছিল। সে বললে, না, উনি গাইবেন, আমরা শুনব। দায় তো বরের ঠাকুমা, কনের তো নয়। বর গাইতে পারে তো ওকে আমরা ছেড়ে দেব, নইলে বেঁধে রাখব। তা ওর বদলে উনি এসেছেন, ছাড়িয়ে নিয়ে যান। বর বললে, না না, আপনি গান। সত্যি বলতে আপনার গান শোনবার জন্যেই বীরাকে ডেকেছি, নইলে রাখুন না আমাকে বেঁধে। ছাড়ানটা চাচ্ছে কে? তা ছাড়ান কি এ বাঁধনের পর মেলে কারুর? ঠাকুমা বলেছিলেন, তোমরা বড় চতুর জন্তু নাথ জামাই, বাঁধন ছিঁড়ে পালাও, আবার রাত চড়া গরুর মতো রাত্রে চড়ে এসে ভালো মানুষ সেজে দাঁড়িয়ে থাকো গোয়ালের সামনে। মেয়েরা খিলখিল করে হেসে উঠেছিল। বীরেশ্বরের মনে খট করে লেগেছিল কথাটা। তিনি গলাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বলেছিলেন, বেশ, আমিই গাইছি। কে বাজাবে? বরকে বলেছিলেন, তুই ধর, ঠেকা দিয়ে যাবি। না না, ওই উনিই ধরবেন। কে? সেই মেয়েটিকেই দেখিয়ে দিয়েছিল নারায়ণচন্দ্র। বীরেশ্বর পাখোয়াজটা পাশে রেখে তবলা বায়া এগিয়ে দিয়ে বলেছিলেন, নিন, এবং তানপুরাটা নিয়ে সুর দেখে ধরেছিলেন সাধারণ গান। কালার লেগেছে রূপ নয়নে, কালার লেগেছে রূপ নয়নে, লেগেছে কালার। তবলার কোমল হাতে হলেও চটাং শব্দের ঠিক ধরবার সময় চাটির শব্দ তুলে ক্ষিপ্র গতিতে মেয়েটির আঙুলগুলি যেন নেচে উঠল, নাচের জলদ তালে চলা হালকা প্রণয়ের মতো। তবলা বল বলে মুখর হয়ে উঠল, একেবারেই পরাণ দিয়ে বাজনা ধরেছে। বিস্ময়ের সীমা রইল না তার। এ মেয়ে কে? হঠাৎ মেয়েটির তালে চাটি দিয়ে বললে, অর্থাৎ তাকে ধরিয়ে দিচ্ছে, যাচ্ছে যাচ্ছে, ধরো। হেসে সামলে নিলেন বীরেশ্বর। তারপরে বুঝতে পারলেন বাজিয়ে আড়ি মারছে। ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে মুখ রাঙা করে যেন রোষ ভরে বাজিয়ে চলেছে। আবারও হেসে তিনিও ধরলেন বাঁকা পথ, খেলতে লাগলেন। জলদ থেকে জলদত্তর করলেন গতিকে। কালার রূপ লেগেছে নয়নে, কালার লেগেছে রূপ নয়নে, রূপ নয়নে, রূপ নয়নে, কালার লেগেছে রূপ নয়নে, কালার লেগেছে। ঘরখানা সঙ্গীতের শব্দ তরঙ্গে ভরে উঠেছে। কথা গৌণ হয়ে গেছে। খেলছে কণ্ঠে সুর তার তবলার বোল। ঝরঝর ঝরঝর শব্দে জলপ্রপাত ঝরছে, অথবা ঝামর ঝামর শব্দে একখানা বাসন মেঝেতে পড়ে গড়িয়েই চলেছে দ্রুত থেকে দ্রুততর গতিতে। শ্রোতাদের নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই। শব্দের মধ্যেও তার একটা লড়াই চলছে, বুঝতে পারছে। অকস্মাৎ বীরেশ্বর অনুভব করলেন তিনি একটি অক্ষর উচ্চারণের মতো সময় কখন হারিয়ে ফেলেছেন। এবারই তবলায় গানে সমাপ্তির ছেদ পড়বে ও মারবে তবলা চাটি ঝাঁ। কিন্তু তার তখনও একটি অক্ষর বাকি থেকে যাবে। কালার, কালা পর্যন্ত বলা হবে, র অক্ষরটি অনুচ্চারিত রাখতে হবে। তিনি হেরে যাবেন। মুহূর্তে তিনি সামলে নিলেন। কালা দুটি অক্ষরকে জুড়ে ক্লা করে নিলেন এবং গাইলেন, কালার লেগেছে রূপ নয়নে,
ক্লার। মেয়েটি ফিক করে হেসে তবলায় সমাপ্তির ধাঁ মেরে বললে, আপনার সঙ্গে আমি পারি বাবা, এ দৌড়ে কলকাতা পৌঁছানো যেত। বীরেশ্বর আশঙ্কা করেছিলেন সে উচ্চহাস্যে ব্যঙ্গ করে এই অতি সূক্ষ্ম ভুলটুকু, যা এদের কারো কাছে ধরা পড়েনি, তাকে ধরিয়ে দিয়ে তাকে অপদস্থ করবে। কিন্তু তারও উপর বেশি হয়েছিল বিস্ময়। এ মেয়ে কে? তিনি জানেন, তিনি দেখেছেন, সঙ্গীতে জন্মগত প্রতিভা নিয়ে অনেকে জন্মায়, অত্যন্ত প্রত্যক্ষ। এ যে তাই, তাতে তার সন্দেহ রইল না। কিন্তু এ মেয়ে কে? গোটা ঘরখানা স্তব্ধ হয়েছিল। শ্রোতাদের বিস্ময় এবং অভিভূত ভাবটা এখনো কাটেনি। কয়েক মুহূর্ত পর ঠাকুমা জিজ্ঞেস করলেন, একটা হার জিত যেন হলো, তা জিতল কে রে ভবানী? উনি ঠাকুমা। চমৎকার হেসে মেয়েটি বললে। ঠাকুমা বললেন, তাতে লজ্জা নেই। বীরু রায় কত বড় বড় ওস্তাদ রেখে গান শিখেছে। তোর বিদ্যে তো ভগবত দত্ত, তোর বাবার ঔরুষের ফল। তবে তোর ওই বাবা তোকে সাধ্যে দেয় এই যা, নইলে এতদিন ভাতের হাঁড়ির কালি আর উনুনের ছাই চাপা পড়ত। তা এইবারে তুই একটা গান শুনিয়ে দে, দেখবি গানে রায়বাবু তোকে ঠকাতে পারবে না। সঙ্গে সঙ্গে বীরেশ্বর পাখোয়াজ তুলে নিলেন। মেয়েটি বললে, থাক। বীরেশ্বর বললেন, সে কি? না না, তা হবে না। তাহলে বুঝবো আমাকে যোগ্যই মনে করছো না তুমি। ঠাকমা বলে উঠলেন, তা বটে ভাই, যোগ্য বর মিলল না বলে মেয়ের বিয়েই দিলে না বাপ। কুল মেলে তো পাত্র মেলে না, পাত্র মেলে তো কুলে মেলে না। কি বলছো ঠাকুমা? তাহলে আমি উঠে যাচ্ছি। না, হাত জোড় করে বীরেশ্বর বললেন, ঠাম্মার দোষে আমায় অপমান করে চলে যাওয়াটা ঠিক হচ্ছে? বসুন, গান আমাকে শোনাতেই হবে। ভবানী বসেছিলেন এবং তানপুরাটা তুলে নিয়ে কানে একটু মোচড় দিয়ে সুরটা ঠিক করে নিয়ে চোখ বুজে মৃদুস্বরে সুর মিলিয়ে নিয়েছিলেন। তারপর থেমে গেলেন। বরকে বললেন, আপনি তানপুরাটা ধরুন না। নিজে পদ্মাসন হয়ে বসে হাত জোড় করে চোখ বুজে সুর তুললেন। শুরু হলো মৃদু কণ্ঠে সুর বিস্তার। আ আ আ ধ্বনির সূত্রে গাঁথা একখানি সুরের মালা বুনছেন যেন। বীরেশ্বর তার বিবরণে তাই লিখেছেন। তারপর সুর উচ্চ থেকে উচ্চতর হল, সঙ্গে সঙ্গে বাণী প্রকাশ পেলে তার মধ্যে। আ গৌরী। মাথাটি এপাশ থেকে ওপাশে নাড়ছিল, যেন চোখ বুজে গৌরীকে সে দেখছে। আ গৌরী লউটি যায়, নয়নে লোর কাঁপে অধর, আ গৌরী লউটি যায়। বীরেশ্বর রায় লিখেছেন, ম্যাডাম কিউপিড হ্যাজ বিন বার্ন টু অ্যাসেস অ্যান্ড গড শিবা হ্যাজ ভ্যানিসড। তার দিকে না তাকিয়ে চলে গেছেন। গৌরী অপমানিতা বোধ করে কাঁদতে কাঁদতে ফিরছেন। বীরেশ্বর লিখছেন, ভেরি কেয়ারফুলি। অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজনা শুরু করলাম, শুধু ঠেকা দিয়ে, বিলম্বিত লয়ের সঙ্গে মিলিয়ে। ওর সঙ্গে আড়ি দিতে ইচ্ছে হলো না আমার। তার মুখের দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে। মনে হচ্ছিল ধ্যানস্থ হয়ে গাইছে, এলায়ে কেশ যোগিনী বেশ, মাখলি অঙ্গে ভস্য শেষ, হোথা মহেশ জাগে চমকি, হিয়া কাতর রে। পাখোয়াজ জলদে বেজে উঠল। কণ্ঠস্বরে সুরও দ্রুত হল। মাথা দ্রুত নড়ছে মেয়েটির। তারপর আবার বিচিত্র কৌশলে দ্রুত লয় থেকে ফিরে এলো সে শান্ত মন্থর লয়ে। নারদ চলে গিরিবর ঘর, মনোহর বর যোগীশ্বর, আওয়ে আওয়ে তব ঘর পর, যাচি গৌরী কররে, জাগে বসন্ত উঠয়ে গৌরী, তনু কাঁপে থর থর রে। অত্যন্ত শান্তভাবে গাইলে ভবানী। কলা কৌশলের বাহুল্য এতটুকু বিস্তার করেনি। বীরেশ্বর একবার জলদে তাকে টেনেছিলেন। সে তাল রেখে এগিয়ে গিয়েও এমনভাবে শান্ত গতিতে ফিরল এবং তাকে ফেরালো যে
তিনি মনে মনে তারিফ না করে পারলেন না। গান যখন শেষ হলো তখন গোটা বাসরটি যেন হরগৌরীর বাসরের আশীর্বাদের আভাসে ভরে উঠেছে। মেয়েটি তখনও বসে। তারপর একসময় চোখ মেলে তাকিয়ে চারিদিকটা দেখে নিয়ে একটু হেসে নমস্কার করে ঘর থেকে বেরিয়ে গেল। বীরেশ্বর শুধু বললেন, এ ভগবানের আশীর্বাদ। সুরেশ্বর বললে, বীরেশ্বর লিখেছেন, আই কুড ফাইন্ড নো আদার এক্সপ্রেশন দ্যান দিস। ভগবানের আশীর্বাদ। ইজ দেয়ার এনি আদার এক্সপ্রেশন? নো। তিনি ওইখানেই খুড়তুতো ভাইয়ের শ্বশুরকে বললেন, এই মেয়েটিকে আমি বিয়ে করতে চাই, আপনি সম্বন্ধ করে দিন। তিনি বিব্রত হয়ে বললেন, বাবা, তুমি রাজপুত্র, মেয়েটি কি? ও এখানকার একজন ভদ্রলোকের পালিতা কন্যা। মহেন্দ্রচন্দ্র যৌবনে চাকরির সন্ধানে বেরিয়ে মিশনারিদের চাকরি নেন। তাদের সঙ্গে আসামে গৌহাটিতে গিয়েছিলেন। সেখানে কে এক সাধক দম্পতির সঙ্গে পরিচয় হয়ে ভক্ত হয়ে পড়েন। এ কন্যা তাঁর। সাধু পাগল হয়ে যান। সাধুর স্ত্রী ওদের আশ্রয়ে থাকেন। তারপর তিনিও মারা যান। কন্যাটিকে মহেশকে দিয়ে যান। বলে যান, যেখানে সেখানে যার তার হাতে যেন এ কন্যার বিয়ে না দেন। কুলিনদের ঘরে তো কন্যাকুমারী থাকে, তা যাত্রার হাতে দেবার মেয়ে ও নয়। চরিত্রটাও একটু অদ্ভুত, কখনো যেন কেমন কেমন, আবার বেশ সহজ, হাসি খুশি, গান বাজনায় জন্ম থেকে সিদ্ধ বলতে গেলে। মহেশচন্দ্র নিজে শিক্ষিত মানুষ, লেখাপড়াও শিখিয়েছেন, কিছু কিছু ইংরেজি জানে। অসম সাহস, আনন্দময়ী, আনন্দেই থাকে। মেয়েটির পালক পিতাকে বলুন একবার আমাকে যোগ্য পাত্র মনে করেন কিনা দেখুন। মেয়ের পালক পিতা বলেছিলেন, অযোগ্য তোমাকে কি করে বলবো, তবে একটু ভেবে বলেছিলেন, কয়েকটা কথা জিজ্ঞাসা করব। করুন। তুমি মদ্যপান করো? করি। তাহলে যদি ছেড়ে দিই দেবে? দেব। অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, দাঁড়াও বাবা, ওকে একবার জিজ্ঞাসা করে আসি। ওর অমতের জন্যই কয়েক জায়গায় আমার পছন্দ হলেও সম্বন্ধ ভেঙে দিয়েছি। ওকে জিজ্ঞাসা করে আসি। বীরেশ্বর লিখেছেন, I began to pace up and down. I was mad for her. At last her father came back with a smiling face, and I know that she has given her consent. She has liked me. A great joy, a victory. Yes, a victory it was. মহেশবাবু বলেছিলেন, কন্যা এখন আমার, আমি সম্প্রদান করব। মেয়েটির পিতা ছিলেন সাধক, পাগল হয়ে কামাখ্যা পাহাড়ে পড়ে মারা গেছেন। তার নাম ভবানীও জানে না, বলতে মানা আছে। তুমিও জিজ্ঞাসা করো না। বেশ, তাও করব না, কিন্তু আমার বাবাকে বলবেন কন্যা আপনার। হ্যাঁ, তা বলবো। আমি বিবাহ করে বাড়ি ফিরব। দিন দেখুন। দিন মিলেছিল একদিন পরেই। সেই দিনই বিবাহ করে তিনি বাড়ি ফিরেছিলেন। সুলতা, এরপর দেখো, ছবির মধ্যে আবার একটা মস্ত ফাঁক। রায়বংশের জীবনে সেদিন এমন একটি জট পাকালো যে তার মধ্যে বাঁধা পড়ে গোটা রায়বাড়ির সারা অস্তিত্ব বিপন্ন হয়ে উঠল এবং ধারাবাহিকতা পর্যন্ত ওই জটের মধ্যে জড়িয়ে হারিয়ে গেছে। অথচ 1824 সাল থেকে 1845 সাল পর্যন্ত রায়বাড়িতে বহু কাণ্ড ঘটে গেছে, যা বিস্ময়কর, অথচ তার কোনো কারণ খুঁজে পাইনি। সব থেকে বিস্ময়কর, বিমলাকান্ত রায়বাড়ি থেকে চলে গেলেন। 12 বছর বয়সে জামাই হয়ে এ বাড়িতে এসেছিলেন। সোমেশ্বর রায়ের প্রতিশ্রুতি মতো সম্পত্তির অর্ধেকের মালিক তিনি। বীরেশ্বর রায় বিমলাকান্তের উপর ছেলেবেলা থেকেই বিদ্বিষ্ট ছিলেন, একেবারে দেখতে পারতেন না। বিমলাকান্ত শান্ত, শ্রীমান পুরুষ, মিষ্টিভাষী, গান বাজনা বুঝতেন, কিন্তু ও থেকে দূরে সরে থাকতেন। স্ত্রী বিমলাও উগ্র প্রকৃতির ছিলেন। স্বামীর উপর কথায় কথায় রেগে উঠতেন, কলহ করতেন,
বিমলাকান্ত হেসে সহ্য করে যেতেন। বিমলাকে তার মায়ের ব্যাধি মৃতবৎসা রোগে ধরল। সন্তানের পর সন্তান মারা গেল, শোকে মাথা খারাপ হলো তার। পাগলামিতে যা সামনে পেতেন তাই ছুঁড়ে আঘাত করতেন সামনের মানুষকে। বিমলাকান্ত আঘাত সহ্য করে সামলাতেন। তিনি বলতে গেলে অহরহ আগলে থাকতেন তাকে। এক ভাই বীরেশ্বরের সঙ্গে ছিল প্রীতি, কিন্তু বীরেশ্বর এবং বিমলাকান্তকে এক স্থানে রাখেননি সোমেশ্বর। বিমলাকান্ত কলকাতায় থাকতেন, কিন্তু বীরেশ্বর থাকতেন কীর্তিহাটে। জন রবিনসন নীল কুঠিয়ালের পুত্রের সঙ্গে দুর্ধর্ষপনা করে বেড়াতেন, পাদ্রি হিল সাহেবের কাছে পড়তেন। হঠাৎ বীরেশ্বরের জীবনে পরিবর্তন ঘটল। তিনি বিবাহ করলেন ভবানীকে এবং বললেন তিনি থাকবেন কলকাতায়। বিমলাকান্তকে সোমেশ্বর লিখলেন, কীর্তিহাটে এসো। তখন সোমেশ্বরের শরীর ভেঙেছে। তিনি যেসব সম্পত্তি কুড়ারাম রায় ভট্টাচার্যের পর কিনেছিলেন এবং রায়দের সেই জমিদারি বেশি, তা সব দেবোত্তর করে ট্রাস্টি নিযুক্ত করলেন ছেলে এবং জামাইকে। অ্যাডভাইসার রাখলেন রামব্রহ্মা স্মৃতিতীর্থকে এবং গিরীন্দ্র আচার্যকে। বীরেশ্বর বিবাহ করে কলকাতায় তখন জীবনে ফিরবার চেষ্টা করছেন। প্রতিশ্রুতি মতো মদ ছেড়েছেন। বধূ ভবানীকে নিয়ে আনন্দে থাকেন জানবাজারের বাড়িতে। বাড়িটা তখন ছোট ছিল, কিন্তু বেশি দিন থাকা তার হলো না। বাপের অসুখের জন্য ফিরে আসতে হলো কীর্তিহাটে। কীর্তিহাটে এসে স্বতন্ত্র বাসের জন্য বিবিমহল তৈরি করালেন। ওই বাড়িতে থাকবেন। তার বাপের দেবোত্তরের দলিলের তিনি বিরোধী ছিলেন। তিনি বলেছিলেন, সম্পত্তির অংশ ভাগ্নেকে ভগ্নিপতিকে দিতে আমার আপত্তি নেই, কিন্তু দেবোত্তর রায়বংশের দেবোত্তরে ভগ্নিপতি ট্রাস্টি কেন হবে? কিন্তু সোমেশ্বর তা শোনেননি। তার ওই স্মরণের খাতায় এসব লেখা আছে। তার সঙ্গে আছে কয়েকটা বিনিদ্র আনন্দ রজনীর কথা। অকৌপটে সব তিনি লিখে গেছেন। তারপর মারা গেলেন সোমেশ্বর। বীরেশ্বর স্ত্রীর অনুরোধেই কোনো বিরোধ করলেন না দলিল নিয়ে। কীর্তিহাটে বিমলাকান্তের কর্তৃত্বে হস্তক্ষেপ পর্যন্ত করলেন না। সেই বৎসর 1845 সালে জন্ম হল কমলাকান্তের। শুধু কমলাকান্তেরই জন্ম নয়, বীরেশ্বর রায়ের নিজেরও সন্তান হল। প্রায় একসঙ্গে ভবানী এবং বিমলার সন্তান হল, দুদিন আগে পরে। তার ফল হল বিচিত্র। মৃত বৎসা রোগ এবারে বিমলার ভালো হলো, ভবানীকে ধরল। গ্রামের লোকে বললে, খুঁজে দেখুন রায়বাবুরা, কোনো সাপ সাপান্ত কোথাও আছে। বীরেশ্বর বললেন, থাক সাপ, চেঁচাতে বারণ করছি, চেঁচালে চাবুক মারব। এরই বৎসর খানেকের মধ্যে বিমলা আত্মহত্যা করলেন। তার বাতিক হয়েছিল, মরে গেল, তার ছেলে মরে গেল। কমলাকান্ত 2 বছরের ছেলে নিচে বাগানে খেলা করছিল। বিমলা বারান্দায় এসে চিৎকার করে উঠল, ঝোপে সাপ আছে। কমলাকান্ত সেই দিকেই ছুটছিল। বিমলা বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ল ছেলেকে ধরতে এবং মারা গেল তৎক্ষণাৎ। ভবানী মানুষ করতে লাগলেন কমলাকান্তকে। বীরেশ্বর তাকে তখন থেকেই রত্নেশ্বর বলে ডাকতেন। তারপর তার 2 বছর পর হঠাৎ একটা কিছু ঘটল। বীরেশ্বর আবার মদ ধরলেন এবং আক্রোশ হল বিমলাকান্তের উপর আর ওই দুগ্ধপোষ্য 4 বছরের কমলাকান্তর ওপর। স্ত্রীর উপর বিমুখ হলেন। জন রবিনসন অর্থাৎ জুনিয়র রবিনসন তখন নীলকুঠির মালিক হয়েছে। তার ওখানে গিয়ে সময় কাটাতে লাগলেন। মদ্যপান, শিকার, এই 2 নেশাতে প্রমত্ত হয়ে উঠলেন। তারপর বিরোধ বাঁধতে লাগলো বিমলাকান্তের সঙ্গে। ধীরে ধীরে বিরোধটা যেন একটা গুহাবাসী হিংস্র জন্তুর মতো বাইরে আসতে লাগলো। 2 জ্বলন্ত চোখ ধীরে ধীরে এগিয়ে আসছিল। বীরেশ্বর নিজেই লিখেছেন, আমার ক্রোধ সে ঘুম ভাঙা জন্তুর মতো গুহা থেকে বাইরে বেরিয়ে আসছে। আমি বুঝতে পারছি, আই অ্যাম হেল্পলেস। ফলে বিমলাকান্ত ছেলে কমলাকান্তকে নিয়ে একদিন একটা পর্ব উপলক্ষে
শ্যামনগর যাচ্ছি বলে গিয়ে আর ফিরলেন না। ওখান থেকে চলে গেলেন কলকাতায় নিজে ভাগ্য গড়বেন বলে। বীরেশ্বরকে চিঠি লিখলেন, তোমার পৈতৃক সম্পত্তি তুমি নির্বিবাদে ভোগ করো, আমি সন্তুষ্ট চিত্তে অকপট আশীর্বাদ করিয়া বিদায় লইলাম, আর কীর্তিহাটে ফিরিব না। তুমি চাহিলে যাহা শ্বশুর মহাশয় আমাকে দিয়াছিলেন তাহা দলিল করিয়া ফিরাইয়া দিব। তারপর 1 বছর পর যা ঘটল তা আরও মর্মান্তিক। বীরেশ্বর তখন কীর্তিহাটে এই বিবিমহলে বাস করছেন। একদিন সকালে কাঁসাইয়ের উপর যে বিবিমহলের ঘাট, সেই ঘাটে ভবানীর একটি গহনার পুঁটুলি পাওয়া গেল। সে গহনাগুলি তার গায়ে থাকত, কিন্তু ভবানীকে পাওয়া গেল না। একটা দহ ওখানে ছিল, কিন্তু তখন ভরা কংসাবতী, আশ্বিনের মাঝামাঝি দুকুল ভরে বইছে নদী। তবু 5খানা গ্রামের জেলে এলো, জাল টানলে সেই দহে, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। এই দেখো একখানা বড় ছবি, এটাকে এঁকেছি আবছায়ার মধ্যে। এটা গাঢ় কালি দিয়ে কালের জবনিকা টানিনি। দেখো, আলোর জোর পড়লেই দেখতে পাবে আভাসে একটি নারী দেহ যেন হারিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ? তারপর অবশ্য এদিকটা গাঢ় কালো, জবনিকা পড়ে গেছে, ঢেকে রেখেছে সব কিছু। তারই মধ্যে গাঢ়তর কালো রঙে আঁকা একটি পুরুষকে পাবে। দেখো, ওই বীরেশ্বর রায়, উন্মাদ কালপুরুষের মতো অট্টহাস্য হাসছেন। ওর সেই খাতাতে বড় বড় করে লেখা আছে, Am I going mad? Yes, it is madness. Let it come. প্রথম খণ্ড সমাপ্ত। অনেক বড় উপন্যাস, দ্বিতীয় খণ্ড আছে, নিয়ে ফিরে আসছি খুব শিগগির। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।